নমস্কার, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুমন দা। শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা মন্তব্যকে কেন্দ্র করে আপনি এফআইআর করলেন কেন? হঠাৎ শুভেন্দু অধিকারীর এই মন্তব্যকে ঘিরেই কেন এফআইআর? কারণ আমরা দেখেছি প্রতিনিয়ত বিধানসভায় এমন এক এক মন্তব্য হচ্ছে যেটা বাঞ্ছনীয় নয়, যেটা শোভনীয় নয়। তারপরে শুধু শুভেন্দু অধিকারীর মন্তব্য ঘিরেই কেন এফআইআর? দেখুন, শুভেন্দু অধিকারীর মন্তব্য ঘিরে কেন এফআইআর? শুভেন্দু অধিকারী পার্টিকুলার একটা সম্প্রদায়কে আক্রমণ করেছে, ইনডাইরেক্টলি বলতে চেয়েছে যে সংখ্যালঘু সম্প্রদায় যারা আছে তারা রাজনৈতিক পরিসরে থাকতে পারবে না, তারা জনপ্রতিনিধি হতে পারবে না। তার মানে একটা সম্প্রদায়কে উনি টার্গেট করেছেন। দেখুন, অ্যাকচুয়ালি শুভেন্দু অধিকারী হচ্ছে অ্যাপ্রেন্টিস সনাতনী, পিওর সনাতনী দিলীপ ঘোষদের মতন নয়। উনি এখন অ্যাপ্রেন্টিসশিপে আছেন, ওনাকে অনেক কথা বলতে হবে দলে জায়গা করার জন্যে। এক, বিজেপি দলের মধ্যে উনি কোণঠাসা হয়ে রয়েছেন। দ্বিতীয় হচ্ছে, এই ধরনের কথা উনি যত বলবেন, আমরা যে বলি না বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের সেটিং, যত এই কথাগুলো বলবে যে সংখ্যালঘুরা তৃণমূলের দিকে চলে যাবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চেঁচাতে থাকবে আমি তোমাদের মাসিহা, আমি তোমাদের বাঁচাতে পারি, মুসলমান ভোট একদিকে চলে যাবে। আর হিন্দু ভোট, এই ধরনের আলাং থালাং কথা বলে শুভেন্দু অধিকারী হিন্দু ভোটটাকে আরও কনসলিডেট করতে চাইছে। মানে দুপক্ষের টার্গেট হচ্ছে যারা ধর্মনিরপেক্ষ প্রগতিশীল রাজনৈতিক শক্তি, তারা লুপ্তপ্রায় হয়ে যাবে। আমরা ধর্ম নিয়ে রাজনীতি করে কম্মে খাবো, আমরা সরকার চালাবো, আমরা ক্ষমতায় থাকবো। কিন্তু এই ধরনের স্টেটমেন্ট ভারতবর্ষের সংবিধান মানে না। ভারতবর্ষের সংবিধানের যে বেসিক ফ্লেভার তার সঙ্গে যায় না। শুভেন্দু অধিকারী একজন নির্বাচিত জনপ্রতিনিধি এবং বিরোধী দলনেতা হিসাবে উনি একটা সাংবিধানিক পদ অলঙ্করণ করে রেখেছেন। সেই জন্যে ওনার এই ধরনের কথা ওনার মুখে বলা মানে উনি বেআইনি কাজ করছেন, উনি ক্রাইম করছেন। ইট ইজ আ পলিটিক্যাল ক্রাইম, এবং আমি বলবো হি ইজ আ পলিটিক্যাল ক্রিমিনাল। সেই জন্যে আমি এফআইআর করেছি এবং আমি দেখব আমা স্ট্রিট থানা তথা কলকাতা পুলিশ এই এফআইআর শব্দটাকে গ্রহণ করেই তো চিঠিটা নিয়েছে, এই লেটারটা গ্রহণ করেছে। এই চিঠিটা নিয়ে তারা আদালত অবধি যায় কিনা, পূর্ণাঙ্গ শুভেন্দু অধিকারীকে ডেকে পাঠায় কিনা এবং এর পূর্ণাঙ্গ তদন্ত করে আদালতের সামনে রাখে কিনা, আমরা চুপ করে কিন্তু বসে থাকবো না। আমরা 3 দিন 4 দিন সময় দিচ্ছি কলকাতা পুলিশকে, আমরা দেখতে চাই তারা কি করলেন। তো আপনি কি কলকাতা পুলিশের মনে করছেন যে সেটিং তত্ত্ব, তাই জন্যই সময় নিচ্ছেন? হ্যাঁ, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, নাম করা লোক, সে যেই রাজনৈতিক দলেরই হোক। মমতা বন্দ্যোপাধ্যায় তো অনেক প্রস অ্যান্ড কনস ভেবে পুলিশকে অ্যালাউ করবে না, আর পুলিশও তো সদপ্রণোদিতভাবে এটা নিয়ে এগোবে না। ওই আমি একটা এফআইআর বলে চিঠি জমা দিলাম, স্ট্যাম্প মেরে আমায় দিয়ে দিল, খেলা শেষ। আমি যতক্ষণ না খোঁচাবো বা আমি যতক্ষণ না বুঝবো যে ওরা কিছু করছে না, ওরা চুপ করেই থাকবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চায় তো এই মেরুকরণের রাজনীতিটা বাংলায় চলুক, সংখ্যালঘু মানুষরা বুঝুক যে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আর সংখ্যাগুরুরা বুঝুক যে একমাত্র বিজেপি পারে আমাদের মুসলমানদের থেকে ঠেকাতে। এটা তো চাইবে, দুপক্ষই চাইবে, সেটা নিয়েই আমাদের আপত্তি, তাই আমরা সেটিংয়ের তত্ত্ব আনি। মানে হুমায়ুন কবির কথা হচ্ছে, হ্যাঁ, হুমায়ুন কবির আরেকজন পলিটিক্যাল ক্রিমিনাল। হুমায়ুন কবিরকে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করছেন। হুমায়ুন কবির, ধরুন ববি হাকিম কি বলেছিল, কোনো একটা কলকাতার অংশকে দেখিয়ে বলেছিল এটা মিনি পাকিস্তান। তারপর ববি হাকিম কি বলেছিলেন, দাওয়াতে ইসলাম, ইসলাম ধর্মে সবাইকে দাওয়াত দিয়েছিল। তারপর হুমায়ুন কবির কি বলল, মুর্শিদাবাদে আমরা 70%, 30%কে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব। এই সব যে কথা, এগুলো কি নেত্রীর অঙ্গুলি হেলন ছাড়া হচ্ছে? কোনো দিন হচ্ছে না। কারণ নেত্রী চায় ভোটটাকে মেরুকরণের মাধ্যমে একদম সংখ্যালঘু আর সংখ্যাগুরু আলাদা করে রেখে দিতে। সেখানে তো হুমায়ুন কবির মন্তব্য করেছিলেন যে কোনো এক সম্প্রদায়কে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবে। তখন আপনারা কেন কোনো এফআইআর করেনি? শুধুমাত্র শুভেন্দু অধিকারীর বেলায় কেন এফআইআর করছেন? আরও তো অনেক এরকম মন্তব্য এসেছে। হ্যাঁ, করা উচিত ছিল, আমি বলছি তো করা হয়নি, করা উচিত ছিল। শুধু শুভেন্দু অধিকারী কেন, হুমায়ুন কবিরের বিরুদ্ধেও এফআইআর করা উচিত ছিল। এবং নিশ্চয়ই আমি আমার দলের উচ্চ নেতৃত্বের সঙ্গে এই বিষয়ে আলাপ আলোচনা করব এবং তাদের নির্দেশ মেনে নিশ্চয়ই আমরা হুমায়ুন কবিরের সকল বক্তব্যের আমরা তীব্র ধিক্কার জানাই। এখানে শুভেন্দু অধিকারী বা হুমায়ুন কবির আমাদের কাছে আলাদা কিছু নেই, দুজনেই ভারতবর্ষের সংবিধানের যে
বেসিক ভ্যালিউজ আছে, দুজনের কথাতেই যে সেটা হ্যাম্পার্ড হচ্ছে, আক্রান্ত হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। শুভেন্দু অধিকারী যেরম দোষী, একইভাবে হুমায়ুন কবিরও দোষী। হুমায়ুন কবিরের বিষয়েও নিশ্চয়ই আমরা আলাপ আলোচনা করে দলীয় নির্দেশ যেরম আসবে সেরম ব্যবস্থা নেব। এই যে ধর্মের লড়াইতে একজনের মুখে হিন্দু, একজনের মুখে মুসলমান, মমতা বন্দ্যোপাধ্যায় না শুভেন্দু অধিকারী, কে এগিয়ে রয়েছে? না না, এখানে এগোনো পিছনের ব্যাপার নেই তো, এটা তো বিহাইন্ড দ্য কার্টেন আন্ডারস্ট্যান্ডিং। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নরেন্দ্র মোদীর কথা হয়ে গেছে, এ হিন্দুত্বের জিগির তুলবে, উনি সংখ্যালঘুদের হয়ে কথা বলবেন, ব্যাস ভোট দুটো পুরো মেরুকরণ হয়ে যাবে, পোলারাইজড হয়ে যাবে ভোটটা। মাঝখান থেকে যারা ভারতবর্ষের সংবিধানকে মানে, ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতাকে মানে, সেই সব রাজনৈতিক শক্তিগুলোর জন্য লড়াই আরও কঠিন হবে। কিন্তু আমরা এই কঠিন লড়াইয়ে হার মানব না, এই লড়াই আমরা চালিয়ে যাব। শুভেন্দু অধিকারী এবারেও চ্যালেঞ্জ করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, বলছে ভবানীপুর থেকে দাঁড়াবে, নন্দীগ্রামের মতো কিছু হবে বলে মনে হচ্ছে? না না, এইসব এগুলো হচ্ছে ওখানকার দক্ষিণ কলকাতায়, সারা পশ্চিমবঙ্গে যেমন, দক্ষিণ কলকাতায় তো বিজেপি অত্যন্ত দুর্বল। দক্ষিণ কলকাতার কর্মীদের চাঙ্গা করার জন্য শুভেন্দু অধিকারী এসব কথাগুলো বলছেন। আমার মনে হয় না শুভেন্দু অধিকারী ভবানীপুরে এসে দাঁড়াবেন, কোনো অসুবিধা নেই, আমরাও তো দাঁড়াবো। আমরাও মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে আমরা, বা ওই অঞ্চলের যেটা বিধানসভা আছে সেখানে আমরা চ্যালেঞ্জ জানাবো, আমাদের প্রার্থী দাঁড়াবে, আর লড়াই হবে এবং জোরদার লড়াই হবে। একটা কথা পরিষ্কার বলে রাখি, 26-এর লড়াই যদি মমতা বন্দ্যোপাধ্যায় ভেবে থাকে লক্ষ্মীর ভাণ্ডার আর সংখ্যালঘু ভোট ওনাকে পার করিয়ে দেবে, উনি ভুল ভাবছেন। বাংলার মানুষ সচেতন হয়েছে, বাংলার মা বোনেরা যারা লক্ষ্মীর ভাণ্ডার বা ওই স্বাস্থ্যসাথীর উপকার নিচ্ছেন, প্রথম কথা তারা বুঝে গেছেন এটা সরকারি প্রকল্প, মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট থেকে এই পয়সা দেন না, সেই জন্য তারা আগামী প্রজন্মের যাতে ভালো হয় সেইটা ভেবেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য রাজনৈতিক দলকে কাকে ভোট দেবেন বাংলার মানুষ এবার ভাববেন। উনি একতরফা, মমতা বন্দ্যোপাধ্যায় একতরফা ব্যাটিং এবার করতে পারবেন না, আপনারা নিশ্চিন্ত থাকুন। একদম শেষ প্রশ্ন করব, আমরা বেশ কিছুদিন ধরে দেখছিলাম যাদবপুর উত্তপ্ত এবং সেখানে বাম এবং তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে একটা সংঘর্ষ হচ্ছে। মাঝখান দিকে দেখলাম যে এবিভিপি ভীষণভাবে একেবারে প্রতিবাদ জানাচ্ছে। আপনারা এত নীরব কেন? আপনারা এত চুপ কেন? আপনারা যাদবপুরে কতদিন গেছেন? মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদ যাদবপুর ক্যাম্পাসের গেটে বসে প্রতিবাদ করেছে এই ঘটনার। যে ছেলেটি, সে যে রাজনৈতিক মতাদর্শেরই হোক, ইন্দ্রানুজ রায়, যে গাড়ির তলায় পড়ে গেছিল, ব্রাত্য বসুর গাড়ির তলায় পড়ে গেছিল, আমি নিজে আমার সভাপতির সঙ্গে ছিলাম, আমরা গেছি, আমরা ইন্দ্রানুজকে দেখে এসেছি। এবং সকল আহত ছাত্র যারা প্রতিবাদ করছেন, যারা শিক্ষা ব্যবস্থায় রিফর্ম চাইছেন, যারা শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচন চাইছেন, প্রতিটি ছাত্র এবং ছাত্রদের যেটা কজ, তার সঙ্গে জাতীয় কংগ্রেস রয়েছে, রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার রয়েছে, কোনো অসুবিধা নেই। আমরা গেছি, আমরা দেখেছি, আমাদের ছাত্র শাখা ওখানে গেট মিটিং করেছে, প্রতিবাদ করেছে। এই লড়াই চলবে, এই লড়াই এত তাড়াতাড়ি থামবে না। বরং আমি জিজ্ঞেস করছি, এবিভিপি হঠাৎ নেমে পড়েছে কেন তৃণমূলকে সাহায্য করার জন্য? তৃণমূল ছাত্র পরিষদকে সাহায্য করতে গিয়ে তারা দেখছি পাঁচিলের ওপরে উঠে পড়ছে, লাল পতাকা বিভিন্ন রাজনৈতিক দলের সেগুলো খুলে দিচ্ছে। এবিভিপিকে এই ব্রিফটা কে দিয়েছে? তৃণমূল ছাত্র পরিষদ দিয়েছে না অন্য কেউ দিয়েছে? এটা এবিভিপিকে উত্তর দিতে হবে। ওরা যাদবপুরকে কেন তৃণমূল ছাত্র পরিষদকে সাহায্য করার জন্য নেমে পড়েছে, এটা এবিভিপি আগে উত্তর দিক। ওখানে নাকি মাওবাদী কাজকর্ম বেড়ে চলেছে, মাওয়িস্ট সংগঠন বেড়ে চলেছে, আপনারাও কি তাই মনে করছেন? তদন্তকারী সংস্থা আছে, কোনো যদি নিষিদ্ধ কাজকর্ম হয়, যারা নিষিদ্ধ কাজকর্ম করছে, তদন্তকারী সংস্থা আছে, যথাযুক্ত ব্যবস্থা নেবে। দেশের ওপরে কেউ নয়, দেশবিরোধী কাজ কেউ করলে, সংবিধান বিরোধী কাজ কেউ করলে ব্যবস্থা নেওয়া হোক, আমরা তাদের পাশে আছি।